সুখী পায়রা বাসন পরিষ্কার করছিল আর বলছিল, উফ বাবা, আমার কাজ করতে একদম ভালো লাগছে না। আমার যদি অনেক টাকা পয়সা থাকতো তাহলে আমি আমার কাজগুলো করার জন্য দাসী রেখে দিতাম, কিন্তু আমার তো অত টাকা নেই। তাই এই সুন্দর চেহারা নিয়ে আমাকে বাসন পরিষ্কার করতে হচ্ছে। একটু রূপচর্চা করব তারও উপায় নেই। এসব আর আমার ভালোই লাগছে না। না, আমি আর কাজ করতে পারবো না। এসব বাসন এখানেই থাক, আমি বরং ঘরে গিয়ে একটু মেকআপ করে নেই। এ কথা বলে সুখী পায়রা ঘরে মেকআপ করতে চলে যায় আর ঘরে গিয়ে মেকআপ করতে থাকে। ঠিক তখনই সুখী পায়রার বাড়িতে মিনু টুনটুনি নামে এক বৃদ্ধা আসে আর মিনু টুনটুনি বলতে থাকে, বাড়িতে কেউ আছো? আমাকে একটু সাহায্য করো, আমি যে 2 দিন থেকে না খেয়ে আছি। কেউ আছো? একটু যে মেকআপ করব তারও উপায় নেই। ঘরে আসতে না আসতে কে যেন আবার ডাকাডাকি শুরু করে দিল, কে জানে। কোনো চোর নয় তো আবার? না, আগে গিয়ে দেখি বাইরে কে এলো। কে আপনি বুড়িমা? আমার বাড়িতে তো আপনাকে আগে কখনোই দেখিনি। আর আপনার শরীর এত নোংরা কেন? ছি, কি দুর্গন্ধ ছড়িয়েছে শরীর থেকে। মারে, আমি 2 দিন থেকে না খেয়ে আছি, আমাকে একটু খাবার খেতে দিবি? ও আচ্ছা, আপনি একটা ভিখারি। তা ভিক্ষে করতে এসেছেন ভালো কথা, কিন্তু শরীরটা একটু পরিষ্কার করে আসতে পারেননি? শরীর দেখে তো মনে হচ্ছে আপনি কতদিন থেকে গোসল করেন না। আর আপনি এসেছেন আমার কাছে খাবার চাইতে। আপনার মতো নোংরা ভিখারিকে আমি খাবার দেব, সেটা আপনি ভাবলেন কি করে? মারে, তুই আমাকে এভাবে বলছিস কেন? আমি সারা দিন ভিক্ষা করে করে বেড়াই, তাই শরীরে একটু নোংরা লাগতেই পারে। সেজন্য তুই আমাকে একটু খাবার খেতে দিতে পারবি না? না, আমি আপনাকে খাবার দিতে পারবো না। এবার আপনি এখান থেকে চলে যান তো দেখি। বনের কেউ যদি আমার বাড়িতে আপনাকে দেখে ফেলে তাহলে আমি বনে আর মুখ দেখাতে পারবো না। যান যান, এখান থেকে চলে যান বলছি। সুখী পায়রার মুখে এমন কথা শুনে মিনু টুনটুনি অনেক কষ্ট পায় আর কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। আর সুখী পায়রা এভাবে গরিব ও অসহায় পাখিদের অপমান করত। একদিন টুনি তার জমি থেকে কিছু সবজি তুলে বাড়িতে নিয়ে যাচ্ছিল। তখন হঠাৎ টুনি একটা সাধু বাবার সঙ্গে ধাক্কা খায় আর সাধু বাবার ধ্যান ভেঙে যায়। কার এত বড় সাহস যে আমার ধ্যান ভেঙে দিল? সাধু বাবা, আমাকে ক্ষমা করে দিন, আমি দেখতে পাইনি, তাই আপনার সঙ্গে আমার ধাক্কা লেগে গেছে। দয়া করে আমাকে ক্ষমা করে দিন। তুই আমার সাধনা নষ্ট করে দিয়েছিস আর এখন বলছিস তোকে ক্ষমা করে দিতে? তোকে আমি কখনোই ক্ষমা করব না। আমার সাধনা নষ্ট করার তোকে আজ আমি উচিত শিক্ষা দিব। না সাধু বাবা, মনে হচ্ছে আমাকে ছেড়ে দিবে না। আমাকে এক্ষুনি এখান থেকে পালাতে হবে, কিন্তু আমি কোথায় পালাবো? সাধু বাবা যদি আমাকে দেখে ফেলে? ওই তো একটা বাড়ি দেখা যাচ্ছে, আমি বরং ওই বাড়িতে গিয়ে লুকিয়ে পড়ি। এসব কথা ভেবে টুনি সুখী পায়রার বাড়িতে যায় আর সুখী পায়রার ঘরে ঢুকে পড়ে। আর সাধু বাবাও টুনিকে তাড়া করতে থাকে। এ কি টুনি, তুই আমার ঘরে কি করছিস? এক্ষুনি আমার ঘর থেকে চলে যা, চলে যা বলছি। তোর মতো গরিব পাখিকে আমি আমার ঘরে দেখতে চাই না। সুখী দিদি, দয়া করে আমাকে তাড়িয়ে দিও না, আমাকে একটু তোমার ঘরে থাকতে দাও। আমি যে অনেক বড় বিপদে পড়ে তোমার ঘরে এসেছি, আমাকে একটু আশ্রয় দাও। এক সাধু বাবা আমাকে তাড়া করেছে, আমাকে ধরতে পারলে আমাকে মেরে ফেলবে। আমাকে কিছুক্ষণ এখানে থাকতে দাও গো। তোকে সাহায্য করে আমার কি লাভ শুনি? তোকে সাহায্য করতে গিয়ে আবার আমি বিপদে পড়বো নাকি? যা যা, এখান থেকে তাড়াতাড়ি চলে যা তো দেখি। সুখী দিদি, দয়া করে তুমি আমাকে তাড়িয়ে দিও না। আমার ঘরে যে একটা ছোট্ট ছানা আছে, আমার যদি কিছু হয়ে যায় তখন আমার ছানাটাকে কে দেখবে বলো? আমার ছানা যে এতিম হয়ে যাবে। সুখী পায়রা তার অহংকার নিয়ে পড়ে থাকে। ততক্ষণে সাধু বাবাও সেখানে চলে আসে। এই যে পাখি, তোর বাড়িতে যে টুনি পাখি এসেছে তা আমি ভালো করেই জানি, তাই বলছি তুই টুনিকে আমার সামনে নিয়ে আয়। সাধু বাবা, আমি আপনার হাতে টুনিকে তুলে দিতে পারি, কিন্তু তার বিনিময়ে আপনি আমাকে কি দিবেন শুনি? তার বিনিময়ে আমি তোকে ধনী পাখি বানিয়ে দিব, তুই কোনো চিন্তা করিস না। এরপর সাধু বাবা জাদু করে সুখী পায়রার ছোট ঘরটা অনেক বড় ঘর বানিয়ে দেয় আর সুখী পায়রা সাধু বাবার হাতে টুনিকে তুলে দেয়। আর সাধু বাবা জাদু করে একটা তলোয়ার প্রকট করে আর টুনির বুকে আঘাত করে।
তুমি ধনী হওয়ার লোভে আমাকে সাধু বাবার হাতে তুলে দিলে। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার এই ধন সম্পদ সব ধ্বংস হয়ে যাবে, আর তোমার এই সুন্দর চেহারাও আর থাকবে না। তোমার জন্য আজ আমাকে মরতে হচ্ছে। এ কথা বলেই টুনি সেখানে মারা যায়, আর সুখী পায়রা টুনির কথায় পাত্তা না দিয়ে ঘরে চলে যায়। আর সাধু বাবার দেয়া বড় ঘর দেখে সুখী পায়রা বলতে থাকে, আহা, এত সুন্দর একটা ঘর আমার তো বিশ্বাসই হচ্ছে না। যাই হোক, এখন আমার চেয়ে ধনী এ বনে আর কেউ নেই, আমার তো অনেক আনন্দ হচ্ছে। এখন আমার টাকার অভাব নেই, তাই যখন যেটা ইচ্ছে আমি সেটাই করতে পারবো। এসব কথা বলে সুখী পায়রা পার্লারে যায়, আর পার্লার থেকে সুন্দর করে মেকআপ করে নিয়ে আসে। আর সুখী পায়রাকে দেখে বনের পাখিরা বলতে থাকে, কি রে সুখী, তোকে তো অনেক সুন্দর লাগছে। তা এত সুন্দর করে তোকে কে সাজিয়ে দিয়েছে রে? একাই সেজেছিস নাকি? আমি একাই সাজবো কেন, পার্লারে সেজে এসেছি। তোমাদের মতো আমি গরিব পাখি নাকি যে আমার পার্লারে যাওয়ার সামর্থ্য নেই? সুখী, তুই এভাবে বলছিস কেন? আমি তো শুধু জানতে চাইলাম তোকে কে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আর তুই আমাকে গরিব বলে অপমান করছিস। শোনো কাকুলি দিদি, তোমার সাথে কথা বলার মতো সময় আমার নেই, তাই আমি তোমার সাথে তর্ক করতে চাচ্ছি না। এখন আমাকে বাড়িতে যেতে হবে। এরপর সুখী পায়রা বাড়িতে চলে যায়। আর বাড়িতে গিয়ে সুখী পায়রা দেখতে পায় তার বাড়িতে দাও দাও করে আগুন জ্বলছে। তা দেখে সুখী পায়রা বলতে থাকে, এ কি, আমার বাড়িতে আগুন লাগলো কি করে? আমি যে কিছুই বুঝতে পারছি না। আমার এত শখের বাড়িটা এভাবে ধ্বংস হয়ে গেল, এখন আমি কোথায় থাকবো? সুখী পায়রা যখন এভাবে কাঁদছিল, ঠিক তখনই সুখী পায়রার গা জ্বালা করতে থাকে। আর সুখী পায়রা দেখতে পায় তার শরীরে কালো কালো দাগ ভেসে উঠেছে। এ কি, আমার শরীরে এত জ্বালা করছে কেন? আর আমার শরীরে এত কালো কালো দাগ এলো কোথা থেকে? তার মানে টুনির অভিশাপে আমার এমনটা হয়েছে। হায় হায় রে, এ কি সর্বনাশ হলো! আমি যদি অসহায় টুনিকে সেদিন সাহায্য করতাম, তাহলে এই দিন তো আমাকে দেখতে হতো না। আমি পাপ করেছি, তাই সৃষ্টিকর্তা আমাকে শাস্তি দিয়েছে। এরপর সুখী পায়রা তান্ত্রিকের কাছে যায়, আর তান্ত্রিককে গিয়ে সব কথা খুলে বলে। সব শুনে তান্ত্রিক বলতে থাকে, তোর শরীরের এই কালো দাগ আমি সরাতে পারবো না, তবে তোর কথা শুনে যা বুঝলাম তাতে মনে হলো তুই যদি টুনির এতিম ছানাকে ভালোভাবে বড় করে তুলতে পারিস, তবে টুনির অভিশাপ ধীরে ধীরে কেটে যেতে পারে, আর তখন তোর শরীরের দাগও দূর হয়ে যাবে। ঠিক আছে তান্ত্রিক বাবা, তবে আমি তাই করব। আমি টুনির ছানাকে নিজের ছানার মতো করে বড় করে তুলবো। এরপর সুখী পায়রা টুনির ছানাকে নিজের কাছে নিয়ে আসে। আর টুনির ছানাকে নিয়ে আসার কারণে সুখী পায়রার শরীর থেকে সব দাগ দূর হয়ে যায়, আর সুখীকে দেখতে ঠিক আগের মতো সুন্দরী লাগে। আর সুখী পায়রা টুনির ছানাকে নিয়ে সুখেই দিন কাটাতে থাকে। সৃষ্টিকর্তা, এটা তুমি কি করলে? সুখ দিয়ে আবার তুমি আমার কাছ থেকে সেই সুখটা কেড়ে নিলে। এখন আমি আমার এই অবুঝ ছানাটাকে নিয়ে কোথায় যাব? কি করে খাওয়াবো? মা, মা, তুমি কেঁদো না মা। তুমি কাঁদলে যে আমার অনেক কান্না পায়। ঠিক আছে রে বাবা, আমি আর একদম কান্না করবো না। তোর বাবা তো আমাকে ফাঁকি দিয়ে চলে গেল, কিন্তু আমি চাই না তোকে ফাঁকি দিয়ে চলে যেতে। চল এবার আমরা আমাদের বাড়ি ফিরে যাই। টুনি তার ছানাকে নিয়ে বাড়িতে ফিরে আসে, আর রাত হয়ে যাওয়াতে দুজনে মিলে ঘুমিয়ে পড়ে। আর দেখতে দেখতে সকাল হয়ে আসে। টুনি ঘুম থেকে উঠে রকিকে বলতে থাকে, শোন বাবা, আমার যতই কষ্ট হোক না কেন, আমি তোকে পড়াশোনা করিয়ে অনেক বড় করে তুলবো। তুই অনেক বড় চাকরি করবি, আর আমাকে অনেক বড় আর দামি ঘরে রাখবি। আচ্ছা মা, ঠিক আছে, আমি তাই করবো। নে বাবা, এই শুকনো বিস্কুটটা খেয়ে নে, আর এবার স্কুলে চলে যা। আমাকে যে আবার কাজের সন্ধানে বের হতে হবে। টুনির কথা মতো রকি শুকনো বিস্কুট দুটো খেয়ে স্কুলে চলে যায়। আর টুনি কাজ খোঁজার জন্য বেরিয়ে পড়ে।
আর যেতে যেতে টুনি ধনী কালু কাকের কাছে যায় আর বলতে থাকে, কালু দাদা, আমার একটা কাজের ভীষণ প্রয়োজন। তুমি যদি আমাকে একটা কাজ দিতে তাহলে আমার অনেক বড় উপকার হতো। আচ্ছা যা, ওখানে আমার লোকেরা মাটি কাটার কাজ করছে, চাইলে ওখানে গিয়ে মাটি কাটার কাজ করতে পারিস। ঠিক আছে কালু দাদা, আমি তাই করব। এরপর টুনি সেখান থেকে কাজের জন্য চলে যায় আর সারাদিন ধরে মাটি কাটার কাজ করে সন্ধ্যায় টাকা নিতে কালুর কাছে যায়। কালু দাদা, আমি তো সারাদিন মাটি কেটেছি, এবার তুমি আমার মাইনেটা দিয়ে দাও। তুমি মাইনে দিলে আমি আমার ছানার জন্য খাবার কিনে নিয়ে যেতে পারবো। আরে সুন্দরী টুনি পাখি, তোর স্বামী মারা গিয়েছে, তাতে তো তোর অনেক উপকার হয়েছে, কারণ তোর স্বামী ছিল অনেক গরিব। আর আমাকে দেখ, আমি কত বড় লোক, তাই সব ভুলে গিয়ে আমাকে বিয়ে করে নে, দেখবি তোর সারা জীবন অনেক সুখে কেটে যাবে। কালু দাদা, যা বলেছো তার একদম বলবি না। আমার স্বামী নেই তাতে কি হয়েছে, আমার সন্তান তো আছে। আমি আমার সন্তানকে নিয়ে আমার সারা জীবন কাটিয়ে দিব। আর তোমাকে আজকের জন্য কোনো পারিশ্রমিক দিতে হবে না, সেটা আমি তোমাকে দান করে দিলাম। শোন টুনি, এত দিমাগ ভালো নয়, বুঝেছিস? টুনি কালুকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে যায় আর অন্য পাখিদের বাড়িতে কাজ করতে থাকে। আর সারাদিন কাজ করে যা টাকা পায় তা দিয়ে টুনি বাড়িতে ফিরে আসে। মা, তুমি আজ এত দেরিতে বাড়ি ফিরলে যে? আজ তোমার শরীর এত ক্লান্ত কেন মা? বাবারে, এই ক্লান্ত কোনো কিছুই না। তোকে যদি আমি আমার মনের মতো করে বড় করতে পারি তবে আমার জীবন সার্থক হবে রে বাবা। হ্যাঁ মা, আমি অনেক বড় হব। এবার নে তো, যা বই খাতা নিয়ে আয়, আমি তোকে পড়তে বসাবো। রকি নাচতে নাচতে বই খাতা নিয়ে আসে আর মায়ের কাছে পড়তে বসে। মা, আজ তো অনেক পড়েছি, আজকের মতো আমাকে ছেড়ে দাও না মা। আচ্ছা ঠিক আছে রে বাবা, তবে ভোরবেলা উঠে আবার কিন্তু পড়তে বসবি। আচ্ছা ঠিক আছে মা। এরপর দুই মা ছেলে মিলে ঘুমিয়ে পড়ে। এরপর দেখতে দেখতে আবার সকাল হয়ে আসে। আর অসহায় টুনি তার সন্তানকে বড় করে তোলার জন্য কঠোর পরিশ্রম করতে থাকে। এভাবে দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। একদিন মোড়ল এসে টুনিকে বলে, টুনি, তোর কষ্টের কথা আমি সব শুনেছি। শোন, তোকে আর ডালে ডালে ঘুরে কাজ করতে হবে না, তুই আমার বাড়িতেই কাজ করিস। আর যা টাকা পাবি তা দিয়ে সংসার আর ছেলের পড়াশোনা অনেক ভালোভাবে করাতে পারবি। ঠিক আছে মোড়ল মশাই, আর আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ জানাবো তা নিজে বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, আমাকে আর ধন্যবাদ দিতে হবে না, আমি এখন আসি, আর একটু পরে তুই কাজে চলে আসিস। এই বলে মোড়ল সেখান থেকে চলে যায় আর টুনিও কাজে চলে যায়। রোজ টুনি কাজ করে আর দিন শেষে টাকা নিয়ে বাড়িতে ফিরে আসে। আমি এই টাকা দিয়ে আমি আমার ছেলের পড়াশোনার খরচ চালাবো, আর এই টাকা দিয়ে সংসার চালাবো, আর এই 10 টাকা রেখে দিলাম, এটা আমার সঞ্চয়। টুনি রোজ টাকা আনে আর রোজ একটু একটু করে সঞ্চয় করে, আর এভাবে দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে যায়। আর রকিও বড় হয়ে যায়, আর কলেজ পাশ করার পরে রকির একটা ভালো চাকরিও হয়ে যায়। মা দেখো, আমি অনেক বড় একটা চাকরি পেয়েছি, এখন আর আমাদের কোনো অভাব থাকবে না। আমি তো এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম রে বাবা, এখন যে আমি মরেও শান্তি পাবো। ওভাবে বলো না মা, আমার একদম ভালো লাগে না শুনতে। পাগল ছিলে আমার, এখন কটা দিন যাক, আমি তোর জন্য লাল টুকটুকে একটা বউ নিয়ে আসবো। ঠিক আছে মা, এখন ওসব ছাড়ো তো, আমাকে খেতে দাও। মা ছেলে খুশি মনে খাবার খেয়ে নেয়। এরপর দেখতে দেখতে কেটে যায় আরো কিছুদিন।
আর রকি তার অফিসের এক মেয়েকে বিয়ে করে নিয়ে বাড়িতে ফিরে আসে। মা, তোমার ছেলের বউকে নিয়ে এসেছি, তুমি তাড়াতাড়ি বরণ করে নাও তো। আমাকে না জানিয়ে তুই বিয়ে করে নিলি? মা, সবকিছু খুব দ্রুত হয়ে গেল তো, তাই আর কি তোমাকে জানাতে পারিনি। আর আমি জানি আমার মা কখনোই আমার মতের বাইরে যাবে না। পাগল ছেলে আমার। আচ্ছা ঠিক আছে, এবার তুই বৌমাকে নিয়ে ঘরে চলে আয়। টুনি তার ছেলে আর ছেলের বউকে ঘরে তুলে নেয়। আর বিয়ের প্রথম কয়েকদিন সবাই বেশ খুশি ছিল, কিন্তু কয়েকদিন যাওয়ার পরে ঘটে যায় আসল ঘটনা। এই যে শাশুড়ি মা, এখনো শুয়ে কেন আছেন বলুন তো? এই ঠান্ডার মাঝে কি আমি একা কাজ করব নাকি? হ্যাঁ বৌমা, আমার বয়স হয়েছে, এখন আর আমি আগের মতো ঠান্ডায় কাজ করতে পারি না। তুমি এখন একটু কাজগুলো করে নাও না বৌমা, রোদ উঠলে আমি না হয় একটু কাজ করব। এসব কোনো অজুহাত আমার কাছে চলবে না, এখনই উঠুন আর দয়া করে কাজ করুন। টুকির কথায় টুনি বাধ্য হয় বিছানা ছেড়ে উঠতে। আর ঠান্ডার মাঝে কাজ করার কারণে টুনি অনেক অসুস্থ হয়ে যায়। এভাবে রোজ টুকি টুনিকে দিয়ে কাজ করাতে থাকে। আর রকি বাড়ি ফিরলে বলতে থাকে, সারাদিন আমি ঠান্ডার মাঝে কত কাজ করি, আর তোমার মা সারাদিন বসে থাকে। আমি এভাবে আর কাজ করতে পারবো না, আমি আজই আমার বাবার বাড়িতে চলে যাব। আরে পাগলি, ওভাবে বলো না তো, তুমি আমার সবকিছু। তুমি যদি আমায় ছেড়ে চলে যাও তাহলে আমি কি করে থাকবো বলো তো? তুমি তো এত ভালোভাবে বলছো, কিন্তু দেখো তোমার মা কোনো কাজ না করে কেমন মিথ্যে অসুস্থতার বাহানা করছে। আমার এসব আর একদম ভালো লাগছে না। তুমি এক্ষুনি তোমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসো, আর নয়তো আমি বাপের বাড়িতে চলে যাব বলে দিলাম। না না, তোমাকে আর কোথাও যেতে হবে না, আমি মাকে না হয় বৃদ্ধাশ্রমে রেখে আসছি। এরপর রকি রেগে তার মায়ের কাছে যায়। মা, তোমাকে আর একদম ভালো লাগছে না আমার, তুমি চলো, আমি এক্ষুনি তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো। বাবা রকি, এসব তুই কি বলছিস? যা বলেছি ঠিকই বলেছি, চলো এবার। কি রকি, এই সন্ধ্যাবেলায় তুই তোর মাকে নিয়ে কোথায় যাচ্ছিস? আর তোর মা কাছে কেন? মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো, মায়ের জন্য আমার স্ত্রীর সমস্যা হচ্ছে। বাহ বাহ বাবা, বাবা বাহ, এই অসহায় মা তার সারাটা জীবন নষ্ট করেছে তোর জন্য, আর তুই কি না সেই মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে যাচ্ছিস? তার কোনো প্রয়োজন নেই। টুনি বোন, চল আমার সাথে, তুই আমার সাথেই থাকবি। না মা, কোথাও যাবি না, তুমি আমাকে মাফ করে দাও মা, আমি না বুঝে তোমার সাথে অন্যায় করতে যাচ্ছিলাম। রকি, তুমি পাল্টি কেন খেলে? হ্যাঁ চুপ কর নাগিনী, আর একটাও কথা বলবি না তুই। আমি আমার মাকে আর কোথাও যেতে দিব না, এতে তুই বাবার বাড়ি যেতে চাইলে যা, তোকে আমার কোনো প্রয়োজন নেই। রকির এমন কথা শুনে টুকি তার নিজের ভুল বুঝতে পারে, আর টুনিকে আপন করে নিয়ে সুখে দিন কাটাতে থাকে। কাঁদিস না মা, কাঁদিস না, শান্ত হ, চুপ কর মা, কেন এমন করে কাঁদছিস? আমি তো আমার সব সম্পত্তি তোর মায়ের কথাতে তোর নামে লিখে দিয়েছি, তাহলে কেন কাঁদছিস? চুপ কর মা। টুনি, কেন তুমি এই ছোট কন্যাকে রেখে চলে গেলে? এখন আমি কি করে সন্তানকে সামলাবো? আমাকে তুমি নিঃস্ব করে ছাড়লে গো। ছোট্ট কন্যাটা কাঁদতেই থাকে। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। টোনা আবারও বলতে থাকে, তোর ক্ষুধা লেগেছে তাই না মা? তুই একটু ঘরেই থাক মা, আমি তোর জন্য বাজার থেকে দুধ কিনে আনছি। টোনা কন্যাটাকে রেখে বাজারের দিকে উঠতে থাকে। অন্যদিকে মুন্নি লুকিয়ে লুকিয়ে টোনার সব কথা শোনে। টোনা চলে যাওয়ার পর মুন্নি কন্যাটার কাছে আসে আর একা একা বলতে থাকে, ছানা, আজ থেকে তুই আমার সাথে থাকবি, আমি তোকে বড় করব, আর তারপর তোর নামে সব সম্পত্তি আমার নামে করে নিব, আমি ধনী হব। এখন এখানে এসব ভাবার সময় নেই বাপু, তাড়াতাড়ি কন্যাটাকে নিয়ে কেটে পড়তে হবে। মুন্নি কান্নারত কন্যাটাকে নিয়ে উঠতে থাকে। মুন্নিকে ছানা নিয়ে এমন ভাবে উঠতে দেখে রেনু মুন্নির সামনে আসে আর বলতে থাকে,
কি রে মুন্নি, এই কান্নারত কন্যাকে নিয়ে কোথায় যাচ্ছিস? আরে কন্যাটাই বা কার? তোর তো কোনো সন্তান নেই। কে বলেছে আমার কোনো সন্তান নেই? এটা আমার সন্তান। রাস্তা ছাড়, আমাকে যেতে দে। তোর সন্তান হলে তো এছাড়া তো কান্না করতো না, আর তোকে অত অস্থির দেখাতো না। বল তো, কার সন্তান চুরি করে এনেছিস? সত্যি করে বল, নয়তো তোকে পুলিশে দিব আমি। আরে শোন আমার বোন, আমি তোকে টাকা দিব, তবুও সত্যিটা কাউকে বলিস না, আর পুলিশকেও কিন্তু বলবি না। ঠিক আছে, বলবো না। এখন সত্যিটা তাড়াতাড়ি বল তো আমায়। মুন্নি সত্যিটা রেনুকে খুলে বলে। মুন্নির মুখে সব শুনে রেনুর অনেক লোভ হয়। রেনু মনে মনে ভাবে, কি বললো মুন্নি? এই ছোট্ট কন্যাটার নামে অনেক সম্পত্তি? হায় হায়, মুন্নির কাছ থেকে এই কন্যাকে কেড়ে নিতেই হবে। একে তো আমি বড় করব, আর এই সম্পত্তির মালিক আমি হব। সব তো শুনলি, এবার রাস্তা ছাড়। আমি বাড়িতে গিয়ে তোকে 50,000 টাকা দিব। আরে টাকা দিতে হবে না, এই ছানাটাকে একটু আমার কোলে দে তো। কি সুন্দর দেখতে কন্যাটা। মুন্নি কিছু না বলে যেই না কন্যাটাকে রেনুর কোলে দেয়, ঠিক তখনই রেনু কন্যাটাকে নিয়ে উঠতে থাকে। এই কি করছিস কি? কন্যাটাকে দে, দে বলছি। দাঁড়া বলছি, রেনু দাঁড়া। বেশি বাড়াবাড়ি করিস না, তাহলে কিন্তু বিপদে পড়বি। দাঁড়া বলছি। চোর, চোর, বাচ্চা চোর আমার কন্যাকে নিয়ে যাচ্ছে। কেউ ধরো, এই চোরকে ধরো। আমার বাচ্চা এক মায়ের বুক খালি করে তার কন্যাকে নিয়ে যাচ্ছে। ধরো এই চোরকে। এই দাঁড়াবি না, দাঁড়াবি না তুই? দাঁড়া বলছি, আমার কন্যাকে আমার কাছে ফিরিয়ে দে। রেনু কন্যাটাকে নিয়ে আগে আগে উঠতে থাকে, আর মুন্নি পিছু পিছু। এইভাবে বনের গভীরে চলে যায় তারা। এইদিকে যোগু কাক ওদের দুজনকে এভাবে ছুটতে দেখে ওদের সামনে আসে। এই কি হয়েছে তোমাদের? তোমরা এইভাবে চিৎকার করে ছুটছো কেন বলো তো? যোগু দাদা, এই রেনু আমার কন্যাটাকে নিয়ে পালাচ্ছে। দেখো আমার কন্যাটা কেমন কাঁদছে। ওর কাছ থেকে আমার কন্যাকে নিয়ে দাও। খবরদার, আমার কন্যার দিকে কেউ হাত বাড়াবি না। যোগু দাদা, এই মিথ্যেবাদীর কথা একদম বিশ্বাস করবে না। এই কন্যা আমার। এই আমার কন্যাকে ছিনিয়ে নেওয়ার জন্য আমার পিছু পিছু আসছে। চুপ কর, চুপ কর তুই, মিথ্যেবাদী। দে, দে বলছি আমার কন্যাকে। আমার কন্যার কিছু হলে আমি তোদের ছেড়ে কথা বলবো না। ধীরে ধীরে দুজনের মাঝে তর্ক লেগে যায়। তখন যজ্ঞ বলে, চুপ করো তোমরা, এ তো অনেক বড় সমস্যা। এটা তো আমি ঠিক করতে পারবো না। এটা একমাত্র রাজামশাই ঠিক করতে পারবে। চলো রাজদরবারে চলো। এরপর যজ্ঞ রেনু আর মুনিকে নিয়ে রাজার কাছে যায়। রাজামশাই, ও রাজামশাই, এই শয়তান রেনু আমার কন্যাকে নিয়ে পালাচ্ছে। এর কাছ থেকে আমার কন্যাটাকে আমার কাছে ফিরিয়ে দিন রাজামশাই। না রাজামশাই, এটা আমার সন্তান। মুন্নি মিথ্যে কথা বলছে। একি এই দুই মায়ের এক কন্যা? আমি তো বুঝতেই পারছি না কে আসল আর কে নকল। আচ্ছা মুন্নি, এই রেনু তোর কাছ থেকে কিভাবে তোর কন্যাকে কেড়ে নিল বলতো দেখি। রাজামশাই, ও রাজামশাই, আমি ঘরের উঠোনে বসে আমার কন্যাকে খাওয়াচ্ছিলাম। এমন সময় রেনু আমার বাড়িতে আসে আর আমার কাছে পানি খেতে চায়। আমি কন্যাকে বাইরে রেখে যেই ঘরের ভিতর পানি আনতে যাই, ঠিক তখনই ও আমার কন্যাকে নিয়ে পালাতে থাকে। রাজামশাই, আমার কন্যাকে আমার কাছে ফিরিয়ে দিন। তার মানে তুই এই কন্যার আসল মা? এই রেনু, ওকে ওর কন্যা ফিরিয়ে দে। মিথ্যে বলছি, এই মুন্নি সব মিথ্যে বলছি। সত্যিটা এই যে আমি আমার কন্যাকে নিয়ে বনে হাঁটছিলাম, হঠাৎ এই মুন্নি কোথা থেকে এসে আমার কন্যাকে ছিনিয়ে নিতে ধরে। আমি পাগল ভেবে ছুটতে থাকি, কিন্তু এখন দেখছি এ পাগল নয়, এ হলো আস্ত একটা মিথ্যেবাদী। বিশ্বাস করুন রাজামশাই, আমি সত্যি বলছি। এই মিথ্যেবাদীর কাছে আমার সন্তানকে জোর করে তুলে দিবেন না। হয় হয়, এই তো জটিল কেস। দুজনই আসল দাবি করছে। মহারাজ, কে আসল কে নকল বোঝার জন্য একটা শক্তপোক্ত বুদ্ধি বের করুন। বুঝলি যজ্ঞ, এই কন্যার কথা বলতে পারলে কেসটা এত জটিল হতো না। কি করি কি করি? এই তোরা সন্তানের মাথায় হাত দিয়ে বলতো কে আসল মা।
এই সন্তানের মাথায় হাত দিয়ে বলছি, এ আমার সন্তান, আমি এর আসল মা। এই যে আমিও আমার সন্তানের মাথায় হাত দিয়েছি, আমি একদম মিথ্যে বলছি না, এ আমার মেয়ে। হাত নামা বলছি, তোর সাহস কি করে হলো আমার কন্যার মাথায় হাত দিয়ে মিথ্যে কথা বলার? আমার কন্যার বিপদ হলে তোকে ছাড়বো না আমি। আমি নই, তুই মিথ্যে বলছিস। মিথ্যেবাদী, কন্যাকে কেড়ে নিয়ে এখন অভিনয় করছিস। একবার সত্যিটা প্রমাণ হলে তোকে আমি নিজের হাতে শাস্তি দেব। আবারও ধীরে ধীরে দুজনের মাঝে তর্ক লেগে যায়। রাজা ভাবতে থাকে, পেয়েছি বুদ্ধি আসল মা বের করার। দে বাচ্চাটাকে আমার কাছে দে তো। কন্যাটাকে আমি গরম তাওয়ায় বসিয়ে দিয়েছি, এবারও ধীরে ধীরে পুড়ে যাবে। যে ওর দুঃখ দেখে এক পাও নড়বে আমি বুঝবো সেই ওর নকল মা। কন্যাটা কাঁদতেই থাকে। রেনু মুন্নি নড়াচড়া না করে নিজেদের জায়গায় দাঁড়িয়ে থাকে। এদিকে টোনা কন্যাকে খুঁজতে খুঁজতে রাজ দরবারে চলে আসে। টোনা কন্যাটাকে চুলার উপর দেখে ওকে কোলে তুলে নেয়। এই এই, কে তুমি? এখানে কে যাই? কন্যাটাকে তুলে নিলে কেন? রাজা মশাই, আমি ওর বাবা। এ কি সোনা মা আমার, কাঁদছিস কেন মা? শান্ত হ, শান্ত হ। তুই কন্যার বাবা, তাহলে তো এবার কন্যার আসল মাকে সেটা খুঁজে বের করতে সহজ হবে। বলতো এদের মাঝে কে তোর আসল স্ত্রী? কি বলছেন কি রাজা মশাই? এদের মাঝে আমার কেউ স্ত্রী নয়। আর আমার স্ত্রী তো একে জন্ম দিতেই মারা গেছে। এরা আমার বউ হতে যাবে কেন? কি অবাক, তাহলে এরা কে? এরাই তো আমার কন্যাটাকে চুরি করে নিয়ে এসেছে। এদের কঠোর শাস্তি দিন রাজা মশাই, এদের জন্য আমার মেয়েটা অনেক কেঁদেছে। টোনার কথা শুনে রাজা মুন্নি আর রেনুর প্রতি অনেক রেগে যায় আর বলতে থাকে, মুন্নি, রেনু, সত্যি করে বলতো তোরা কে? এই কন্যাকে কেন চুরি করেছিলি? কি উদ্দেশ্য তোদের? হ্যাঁ, আবারও মিথ্যে বললে কঠোর শাস্তি পাবি কিন্তু। রেনু মুন্নি রাজার ধমকে ভয় সব খুলে বলে। রাজা সব শুনে আরো দ্বিগুণ রেগে যায়। প্রহরী, প্রহরী, এই অপরাধী দুটোকে কারাগারে নিক্ষেপ করো। প্রহরী ওদের কারাগারে নিয়ে যায়। রাজা টোনাকে বলে, টোনা, আমার জন্য তোর মেয়েকে তুই ফিরে পেয়েছিস। এবার আমাকে ধন্যবাদ দিয়ে বাড়ি চলে যা। আপনাকে ধন্যবাদ নয়, বরং আপনাকে শাস্তি দিব, কারণ আপনি আমার মেয়েকে গরম তাওয়ায় রেখেছিলেন।